ওঠে গরম বাংলায় আমি পিউ আপনার সঙ্গে ঠিক রাত ৮টায়। ফিরে এসো চাকা রথ হয়ে জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে এসো। রথ চাকা কাব্য হয়ে আসে, রথ চাকা রাজনীতিতে পদ্ম হয়েও আসে। পদ্ম শিবিরের টার্গেট রথের রশিতে টান দিয়ে প্রচারে গেরুয়া ঝড় তোলা। আর সেই লক্ষ্যে এবার বাংলায় বিজেপির রথযাত্রা কর্মসূচি। পাল্টা বসানি তৃণমূল। 19-এর ভোটের আগে রাজ্য জুড়ে পদযাত্রা করেন মমতা, এবারও করেছেন বোলপুরে। অর্থাৎ বিজেপি রথে তো মমতা পথে। লড়াই এবার হাড্ডাহাড্ডি। আর এসব নেই আজকের আলোচনা। আজকের আলোচনায় কারা অংশগ্রহণ করবেন আসুন পরিচয়টা সারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য স্টুডিওতে। আমার সঙ্গে ডক্টর ইন্দ্রনীল খান রয়েছেন বিজেপি নেতা, আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তরুণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অধ্যাপক শুভময় মৈত্র আমার সঙ্গে রয়েছেন বিশ্লেষক হিসেবে। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ঠিক কি কর্মসূচি? জেপি নাড্ডা তিনি 5ই ফেব্রুয়ারি এ রাজ্যে 21-এর নির্বাচনের আগে বিজেপির রথযাত্রার সূচনা করবেন। যে রথযাত্রা 294টা আসন ঘুরবে এবং 5টা জোনে ভাগ করা হবে এতগুলো আসনকে। শেষে আবার নরেন্দ্র মোদী সভাও করতে পারেন। দেখুন, ভোটের প্রচারে গেরুয়া হাওয়া তুলতে বিজেপি ফের বাংলায় রথ ছোটাবে। উত্তর থেকে দক্ষিণে ছুটবে গেরুয়া ভোটের রথ। পোশাকি নাম পরিবর্তন যাত্রা। সূত্রের খবর, উত্তরবঙ্গে 5ই ফেব্রুয়ারি রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পদ্ম শিবিরের টার্গেট 294 বিধানসভা আসনই ছুঁয়ে যাওয়া। রাজ্যকে 5টি জোনে ভাগ করে আলাদা রথ ছোটানোর পরিকল্পনা। দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধর, দুষ্মন্ত গৌতমের মতো কেন্দ্রীয় নেতাদের। মূলত উত্তরবঙ্গের 51 আসন এবং রাঢ়বঙ্গ, নবদ্বীপ ও হাওড়া হুগলির 69 আসন গেরুয়া শিবিরের টার্গেট। লক্ষ্য, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই কর্মসূচি সেরে ফেলা। সেক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি রথযাত্রা শেষ হতে পারে। বছর দুয়েক আগেও বিজেপি এ রাজ্যে রথযাত্রা কর্মসূচিকে হাতিয়ার করে। সেটা ছিল লোকসভা ভোটের আগে। বিজেপি দাবি করে রথযাত্রা কর্মসূচির নামেই গেরুয়া শিবিরে উন্মাদনা তৈরি হয়। মনে পড়ে যায় রাম মন্দির তৈরির লক্ষ্যে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত আদবানির রথযাত্রার কথা। এরপর নানা রাজ্যেই ভোটের আগে বিজেপির রথ। এবার বঙ্গেও রথযাত্রা কর্মসূচি। বিজেপি মনে করে পুলিশ বিভিন্ন জায়গায় রথযাত্রা আটকালেও প্রচার পাবে পদ্মই। এবার বিধানসভা ভোটের আগেও রথ ছোটাবে বিজেপি। এ নিয়ে সোমবার কলকাতায় রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সংগঠনের দায়িত্বে থাকা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সূত্রের খবর, রথযাত্রা কর্মসূচি শেষে ব্রিগেডের সমাবেশ করতে পারে বিজেপি। আসতে পারেন নরেন্দ্র মোদী। অরূপ দত্ত ও পারাদীপ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। হই হই করে রথযাত্রা যার সূচনা করবেন জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি। আমি তৃণাঙ্কুরের কাছে শুরুতেই আসবো। তৃণাঙ্কুর, এটা রথযাত্রা ঠিকই, কিন্তু একটা জনসংযোগ এবং 294টা আসন ঘুরবে। তৃণমূলের কতটা চাপ? দেখুন, আমি সবার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আমরা মহাভারতে দেখেছি রথযাত্রার কথা, আমরা পুরীতে জানি জগন্নাথ দেবের রথযাত্রার কথা, কিন্তু এখানে কি এটা কোন রথযাত্রা যেখানে আমরা জানি রথে জগন্নাথ দেব থাকেন, কিন্তু এই রথযাত্রায় কে থাকবেন? দিলীপ ঘোষ, জেপি নাড্ডা, অমিত শাহজিরা? তার মানে কি এরা নিজেদেরকে ভগবানের সঙ্গে তুলনা করতে বসেছে? প্রশ্ন নাম্বার 2, 1999 সালে আমরা বিজেপির এক রথযাত্রার ভয়াবহ রূপ দেখেছিলাম এবং তার পরবর্তী দাঙ্গার পরিস্থিতি সৃষ্টিটাও আমরা দেখেছিলাম। আমরা জোরহাত করে অনুরোধ করি, দয়া করে বাংলাকে কিন্তু অশান্ত করার চেষ্টা করবেন না। আজকে এই রথযাত্রা যদি প্রচারের একটা অংশ হয়, তবে আমি তাকে বলবো, আজকে তৃণমূল কংগ্রেস দল কিন্তু প্রচার করছে শুধুমাত্র উন্নয়নের মধ্যে দিয়ে। তৃণমূল কংগ্রেস দল মানুষের পাশে 365 দিন 24 ঘন্টা থেকে মানুষের কাছে ভোট চাইছে এবং উন্নয়নকে সামনে রেখে চাইছে। আজকে আমার দাদারা রয়েছেন বিভিন্ন দলে, তারা নিশ্চয়ই বলবেন, কিন্তু তাদের আগে সবার আগে স্মরণ করিয়ে দিতে চাই, তাদের রথযাত্রা চলুক রথযাত্রার মতন, দয়া করে বাংলাকে কলুষিত করার চেষ্টা করবেন না। আর যারা ভোট চায় ধর্মকে কেন্দ্র করে, ধর্ম ভাঙিয়ে, তাদেরকে বলবো রাজনীতি কোনো ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বয়ং এই মতাদর্শের বিরুদ্ধে ছিলেন। আমি আপনাদেরকে সবার আগে বলি, আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চান উন্নয়নের উপর ভর করে, এটা তার রিপোর্ট কার্ড।
আমি আমার ভাইকে দাদাকে দিচ্ছি যাতে রিপোর্ট কার্ডটার উপর ভর করে তৃণমূল কংগ্রেস ভুগছে, তারা কিন্তু ধর্মের বিনিময় নয়। আমি রিপোর্ট কার্ডের কথা বলছে, সেই রিপোর্ট কার্ডে উল্লেখ করা নেই একটা তো এখানে কথা বোঝে না, তাই আমি খুব ভালো লাগছে আপনি রিপোর্ট কার্ড হলে সেই বাচ্চারা যেমন একটা সাবজেক্টটা ফেল করে গেলে সেই সাবজেক্টটাকে এডিট আউট করে দিয়েছে। বেকারত্ব কত আছে তার একবার খতিয়ান দেখাতে পারলেন না, আপনারা বেকারত্ব কত আছে একটা দেখাতে পারলেন না। তাই এই যে এরকম এমন রিপোর্ট কার্ড যেখানে আপনারা যে রিপোর্টগুলো মানুষ জানতে চাইছে সেই রিপোর্টগুলোই নেই, এতে আপনারা দেখাতেই পাচ্ছেন এমন রিপোর্ট কার্ড। আর যেখানে আমরা যে রথযাত্রা আর আমাদের রিপোর্ট কার্ডটা শুনে খারাপ, আমাদের রিপোর্ট কার্ডটা শুনে গত এক বছর রথ থেকেও যাবে হচ্ছে জিডিপি। না কোনো অসুবিধা নেই, জিডিপির কথা যখন না জিডিপি নয়, পশ্চিমবঙ্গে জিডিপির অবস্থা আমরা একদম টু দ্য পয়েন্ট আনসারে থাকবো। পশ্চিমবঙ্গে উনি ভারতবর্ষের এভারেজের নিচে নামিয়ে দিয়েছে গত 10 বছর। তো সেই কারণেই রথযাত্রাটা, আজকে রথযাত্রা নিয়ে আপনারা যখন আলোচনা করছে, দেখো তুমি যখন বলেছো আমি আবার বলতে দেব, তুমি যখন বলেছো আমি ডিস্টার্ব করিনি, কারণ এটা আমরা চাই যে গণতন্ত্রের সবার কথা যেন মানুষ শুনতে পায়। তো যেটা তোমরা কখনোই বাকস্বাধীনতা তো একদম ভুলেই যাও। তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি দেখেছি, 34 বছর ধরে যে বাম অপশাসনের পর মানুষ অনেক আশা করেছিল যে তৃণমূল সরকার এসে অনেক কিছু পরিবর্তন করবে, সেই আশায় মানুষ ভোট দিয়েছিল। 5 বছরের পর আরো টোটাল 10 বছর মানুষ সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগের তারা সদ্ব্যবহার করেনি। বারবার আমরা দেখলাম কি দুর্নীতি, আগে ছিল যে সারদা, এখন হয়ে গেল সেই কয়লা গরু পাচার। আমরা মানুষের তৃণমূল যে দুর্নীতি করেছে, কখনো কয়লা দুর্নীতি, কখনো গরু পাচার, কখনো যে আমফানে দুর্নীতি করেছে, অবশ্যই এই দুর্নীতিগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য এই রথযাত্রা, এবং যে বিভিন্ন ভাবে বারবার বাকস্বাধীনতায় আঘাত করেছে, গণতান্ত্রিক যে পরিকাঠামো নষ্ট করে দিয়েছে। 136 জন রাজনৈতিক, আমাদের শুধু ভারতীয় জনতা পার্টির 136 জন কার্যকর্তাকে আত্মবলিদান দিতে হয়েছে গত 2 বছরের মধ্যে। এবং আপনারা দেখেছেন যে রক্তাক্ত একটা রাজনীতি যে বারবার সেগুলোই আমরা মানুষের সামনে তুলে ধরবো। এবং রথযাত্রা আমরা 294 আমরা সেই আমাদের রথযাত্রা আপনারা সভা করছেন, আমরা রথ নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো আমাদের উদ্দেশ্য, এবং মানুষকে বারবার রথে পৌঁছাবেন, রথে না চড়ে পৌঁছতে পারবেন না কেন মনে করছেন? 5-10 বছর ধরে যে বিষয়গুলো দেখেছে মানুষ বারবার যে শোষিত হয়েছে, সেইগুলোই মানুষের সামনে আরেকবার আমরা তুলে ধরবো। ইন্দ্রনীল, রথে না চড়লে পৌঁছানো যাবে না কেন মনে করছেন? আমরা রথে দিয়েও আমরা পৌঁছাবো, আমরা পথসভাও করব, আমরা জনসভাও করব, মানুষের কাছে পৌঁছান। মানুষ আমাদের সঙ্গে আছে, এবং জনতা জনার্দনের প্রতি আমাদের ভগবানের কথা বলছিলেন, তো আমাদের ভগবান হলো মানুষ। সেই মানুষের কাছে মানুষই আমাদের রথ কিন্তু নিয়ে চলবে। এবং আপনারা দেখেছেন যে মহাভারতের কথা বলছে, সেই মহাভারতে একটা লাইন আমি বলছি, যখনই অন্যায় হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানং অভ্যুত্থানং তদাত্মানং। আপনি এই যে এই সময় যখন আপনারা দেখেছেন যে যখনই পৃথিবীর বুকে অন্যায় নেমে এসছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে অন্যায়, যেখানে 136 যেখানে একটা 8 বছরের বাচ্চাকে আজকে তর্পণ করতে হচ্ছে, আমরা সেই অন্যায় মানুষের সামনে তুলে ধরব। না ঘোড়ায় চড়ে তো রথে ঘুরবেন না, আমরা রথ তৃণমূল কংগ্রেসের নিন্দা করার জন্য করছেন, মানুষের কাছে নতুন করে কোনো স্বপ্ন বা কি করবেন বাংলাদেশে সেই গল্প আপনাদের নেই। আমি যখন মানে তৃণমূল কংগ্রেস দলকে কালামলি বা লিপ্ত করা আপনার উদ্দেশ্য, বাংলাকে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে আপনাদের কোনো মতামত নেই। প্রশ্ন আছে শুনে নিন, একবারে উত্তর দেবেন। নরেন্দ্র মোদীর এত বিরাট কর্মযজ্ঞ 6 বছর ধরে যা হয়েছে, সেটা রথে না চড়লে কেন বলতে পারবেন না? এই প্রশ্নটার উত্তর দিন না। আমরা কেন বলতে পারবো? আমরা রথযাত্রাও করব, আমরা বললাম তো জনসভাও করব, আমরা মানুষের কাছে বিভিন্ন ভাবে পৌঁছাবো, আমরা রথ দিয়েও পৌঁছাবো, আমরা মানুষের কাছে পৌঁছানোটা আমাদের, এবং মানুষের বিভিন্ন কেন রথ কেন, মানে এটা আপনারা অন্য কোন যাত্রা করতে পারতেন, সিম্বলিক বিষয়। রথ হলো যখনই আমি যে বলছি পৃথিবীর বুকে অন্যায় এসেছে, আমাদের রথ কিসের সিম্বল? অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সিম্বল। এবং যদি বিমান বসু কি বলছেন শোনাবো, বিমান বসু বক্তব্য শুনুন। বিজেপি ধর্ম ব্যবসায়ী, যেহেতু ধর্ম ব্যবসায়ী, নির্বাচন আসলে ধর্মের ব্যবসায় তারা নেমে পড়ে, তাই তারা করছে। যার যা ব্যবসা তাই তারা করবে, সেই ব্যবসা করবে। ইন্দ্রনীল, আসলে ধর্মের সুশ্রুতি দিতে রথ
ব্যবহার। ধর্ম মানেটা কি, আমি সিপিএম এর, ওরা তো ধর্ম মানে শুধু একটা রিলিজিয়ান যেখানে হলো শুধু সংঘর্ষ হয়, ওরা তো ধর্ম মানে এই সব বোঝে। তাহলে প্রশ্ন তো যখন সেই সব করছেন ধর্ম- তরুণদার কাছে ওরা তো উত্তর দিন, ধর্ম তরুণদা। মানে জানি না, ধর্ম মানে যে একটা ন্যায়ের তরুণদা। ন্যায়ের প্রতিস্থাপন করা, ন্যায়ের প্রতিস্থাপন করা, সেটাই আমরা করবো। গণতন্ত্রের প্রতিষ্ঠা, একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, সেটা হলো, সেটা ধর্ম। অবশ্যই আপনারা না না আরে গণতন্ত্র, আমি তৃণমূল আসি, আমার তো এটাই পরিষ্কার হচ্ছে না যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রথে চড়ার কি দরকার। ধর্ম আপনারা তরুণদা, তরুণদা। ধর্ম মানে আপনারা আপনি একটা এখন লড়াই করা। জাস্টিফাই করে উঠতে পারলেন না আপনার ধর্ম মানে রথযাত্রার হলো গুরুত্ব কি? মানুষকে এতক্ষণ বঞ্চিত ধরে করা। ইন্দ্রনীল আমি আবার আসবো, তৃণাঙ্কুরে আসবো। গরু তরুণদা, পাচারের ধর্ম। আচ্ছা, আমি প্রথমেই একটা কথা বলি যে এতক্ষণ ধরে বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধির মধ্যে যেটা চললো, আমি তার মধ্যে যুক্ত হইনি। আমি আশা করব আমি বলার সময় তারা কেউ ডিস্টার্ব করবেন না। প্রথমেই বলা ভালো যে প্রসঙ্গটা ইতিমধ্যেই চলে এসেছে, রথযাত্রা বলতে এতদিন মানুষ হচ্ছে যে জানতো জগন্নাথ দেবের রথযাত্রা, কিন্তু এখন হচ্ছে যে বিভিন্ন অবতার হচ্ছে যে রথে চড়ছেন এবং রথযাত্রা হচ্ছে। সত্যি রথযাত্রা নাম শুনলে মানুষ এখন আতঙ্কিত হয়। কেন আতঙ্কিত হয়? কারণ আপনি বলবার সময় বলছিলেন আদবানির রথযাত্রার প্রসঙ্গে আপনি উত্থাপন করেছেন। আদবানির রথযাত্রা আমরা দেখেছি কিভাবে গোটা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে যে তৈরি করেছে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে। আচ্ছা, একটা প্রশ্ন তো থাকেই, এই যে রথযাত্রার মধ্যে দিয়ে যা ঘটনা সেই সময় ঘটানো হয়েছিল, সাম্প্রদায়িক উত্তেজনা, দাঙ্গা তৈরি করা হয়েছিল। আচ্ছা, রাম মন্দির নির্মাণের জন্য যে মেটেরিয়াল দরকার হয়, এই মেটেরিয়াল তো অযোধ্যা উত্তরপ্রদেশ রাজ্যে হচ্ছে পাওয়া যায়। কন্যাকুমারিকা থেকে আনতে হবে কেন? গুজরাট থেকে আনতে হবে কেন? পশ্চিমবাংলার কাকদ্বীপ থেকে আনতে হবে কেন? জম্মু কাশ্মীর থেকে আনতে হবে কেন? আসলে গোটা দেশে একটা উত্তেজনা তৈরি করাই হচ্ছে সেই সময়ের উদ্দেশ্য ছিল। ফলে মানুষ বিজেপির রথযাত্রার নাম শুনলেই আতঙ্কিত হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনি পদযাত্রার কথা হচ্ছে যে বললেন, পদযাত্রা করতে পারে, সবাই করতে পারে এবং করেও, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে পদযাত্রাটা কিসের জন্য? আমরা বামপন্থীরা আমরা যখনই পদযাত্রা করেছি মানুষের কোনো না কোনো ইস্যু নিয়ে হচ্ছে যে পদযাত্রা করেছি। আমরা সল্টলেক থেকে হলদিয়া পদযাত্রা করেছি পশ্চিমবাংলায় হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরির দাবিতে। আমরা বোলপুর থেকে সিউড়ি পদযাত্রা করেছি মানুষ পশ্চিমবাংলার বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলবার দাবিতে। আমরা সাগর থেকে হচ্ছে যে ধর্মতলা পদযাত্রা করেছি। আমরা কলকাতার বুকে পদযাত্রা করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তারপর কলকাতা শহরে বামপন্থীরা পদযাত্রা করেছে, সমস্ত মানুষকে নিয়ে পদযাত্রা করেছে, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এগুলো বজায় রাখবার জন্য। ফলে পদযাত্রা বলুন, রথযাত্রা বলুন, কি উদ্দেশ্যে করছে এইটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা। আমরা বামপন্থীরা আমরা এই কারণেই বলছি রথযাত্রায় মানুষ আতঙ্কিত হয়, এই কারণে অতীত অভিজ্ঞতা মানুষের ভালো না। সাম্প্রদায়িক দাঙ্গা উত্তেজনা তৈরির এই অভিজ্ঞতা মানুষের ভালো না। পদযাত্রা হচ্ছে ইস্যু ভিত্তিক। না 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 আসবো ইন্দ্রনীল, আমি এখনো বলিনি। না আমি বলতে দেবো আমি আসবো, গণহত্যার বিরুদ্ধে আমি বলতে দেবো ইন্দ্রনীল, আমি বলতে দেবো ইন্দ্রনীল। না ইনকোয়ারি রিপোর্টটা বার করুন। আমি ইন্দ্রনীল বলতে দেবো, তার আগে আমাদের দর্শকদের দেখাবো। কথা বলবেন সিবিআই ইনকোয়ারি রিপোর্ট Please, করতে please, নন্দীগ্রাম please. নিয়ে আপনার সৎ সাহস থাকলে বার করুন। যে গণহত্যা সৎ সাহস থাকলে রাস্তায় নেমেছেন। আপনারা ইন্দ্রনীল আসবো, ইন্দ্রনীল আসবো, শুনতে দিন। রিপোর্ট বার করুন। ইন্দ্রনীল শুনতে বার দিন, করুন। ইন্দ্রনীল যদি শুনতে সৎ দিন। সাহস থাকে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল বিজেপি তরুণ আমি কেন্দ্রীয় আসবো, সরকার রাজ্য সরকার তরুণ report আমি পেশ আবার করুন। আসবো, প্লিজ CBI প্লিজ report না। পেশ করুক। কি আমাদের আছে দর্শকদের CBI আমরা report? দেখাবো। আমরা রথ নিয়ে যখন কথা বলছি, সেটা তো সত্যি জনসংযোগের মাধ্যম। রথ ব্যবহার করার অন্য উদ্দেশ্য থাকতে পারে। রথ শব্দটার কোনো অন্তর্নিহিত অর্থ যা রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এই জনসংযোগের পথে হাঁটতে গিয়ে যাত্রা তো বহু রাজনীতিকরাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বহু পদযাত্রা করেছেন, এবারও করেছেন। আসলে একটু পরিসংখ্যান দেখিনি। আমরা যদি 2019-এর দিকে তাকাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে রাজ্য জুড়ে মোট 34টা পদযাত্রা করেছিলেন। এটা শুধু 2019-এ। 2019-এ লোকসভা ভোটের প্রচারে কোথায় কোথায় গিয়েছিলেন? কলকাতা, হাওড়া, বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে পদযাত্রা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর মূলত, নদিয়া, শিলিগুড়ি সহ রাজ্যের নানা প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরেছিলেন, পদযাত্রা করেছিলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করেন এবং বিজেপির বৈশিষ্ট্য রোড শো, যার নতুন একটা চেহারা
মানে নতুন নয়, যার ভোটের আগে যে চেহারাটা হয় সেটা হচ্ছে রথযাত্রা। আমি শুভময়দার কাছে আসবো এই প্রসঙ্গে। শুভময়দা, এর মধ্যে আমরা দেখলাম ধর্মের সুরসুরি রয়েছে। আপনার দেখে কি মনে হচ্ছে যে এটা তো একটা কৌশল, মানুষের কাছে পৌঁছানো, প্রচারের কৌশল, জনসংযোগের কৌশল, এর মধ্যে ধর্মের সুরসুরি কতটা রয়েছে? এক ধরনের গাড়ি যাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবেই নির্বাচনী পরিস্থিতিতে আপনি যদি একটা টাটা সুমো বা একটা বাস নিয়ে একজন নেতাকে নিয়ে প্রচারে যান, তার থেকে একটা গাড়িকে যদি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যান, তাহলে মানুষ অনেক বেশি আকর্ষিত হবে। সুতরাং রাজনৈতিকভাবে ভাবলে প্রতীকের দিকটা বাদ দিন, একটা সুন্দর গাড়ি, একটা সাজানো গাড়ি দেখলে সাধারণ মানুষ নির্বাচনের আগে সেই গাড়িটার কাছে পৌঁছানোর ব্যাপারে বেশি উৎসাহ পাবেন। ফলে একদম ধর্ম বাদ দিয়ে দিলেও এই গোটা ব্যাপারটায় সাধারণের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে এবং অবশ্যই এইটা ভোট বাড়ানোর একটা রাস্তা। দ্বিতীয়, এই ধরনের যে বিজেপির যে রাজনৈতিক প্রচার, তার মধ্যে যে ধর্ম ব্যবহৃত হয়, এই নিয়ে তর্ক করে তো কোনো লাভ নেই। এটা তো তারা একটা গণতান্ত্রিক প্রেক্ষিতের মধ্যেই করছেন, ওনারা সংবিধান ভাঙছেন না। সুতরাং এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। অন্য দল তাদের রাজনৈতিক কৌশলে এটাকে ধর্মভিত্তিক বলবে, সাম্প্রদায়িকতার কথা বলবে, কিন্তু এই ব্যাপারটা এই মুহূর্তে ভারতবর্ষের গণতান্ত্রিক যে পদ্ধতি, তার মধ্যে কিন্তু তাকে আপত্তি করার কোনো জায়গা নেই। আর সবশেষে বক্তব্য তো আমাদের অতি পরিচিত কবিতা, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। তো তারাই তো ভোট দেবেন 2021-এ, এবং তখনই বোঝা যাবে যে রথের জোর বেশি না পথের জোর বেশি। নিশ্চয়ই শেষ আসি কে আসবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত অপেক্ষা একটা ব্রেকের, ফিরে আসবো, সঙ্গে থাকুন। শুভময় মৈত্র বলছিলেন যে সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে রথযাত্রা, এটা নিয়ে অযথা জলঘোলা করা, তর্কে যাওয়া, যেটা অপ্রাসঙ্গিক। কিন্তু এই রথযাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অধীর চৌধুরী, শুনুন। রথযাত্রা না, এটা সাম্প্রদায়িক যাত্রা হবে। এটা একটা ভয়ঙ্কর যাত্রা। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবে রথযাত্রা যেন পারমিশন না দেয়। রথযাত্রা না, এটা সাম্প্রদায়িক যাত্রা হবে। এটা একটা ভয়ঙ্কর যাত্রা। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবে রথযাত্রা যেন পারমিশন না দেয়। ইন্দ্রনীল, আজকে খুব ভালো লাগছে যে আজকে মানে কখন থেকে কংগ্রেস আর বাম তারা একসাথে বসে বসে আছে, যেখানে আজকে আমরা দেখেছি যে বাম আমলে এই কংগ্রেস কর্মীদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তো আর কংগ্রেস যে করাপশনে, মানে আজকে যে কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্য ভেদ করতে দেয়নি, সেই কংগ্রেসের মানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কংগ্রেসের দলনেতা, তারা আজকে বিরোধী নেতা বসে, না অবশ্যই আজকে মানে খুব মানে অদ্ভুত লাগছে যে আজকে তারা আবার কংগ্রেসের দপ্তর না, ওটা ইয়ের দপ্তর ছিল, ওটা সিপিএম এর দপ্তর ছিল, কংগ্রেসের দপ্তরে আজকে সিপিএম যাচ্ছে। বাহ, ভালো লাগছে। তারপরে সিপিএম এর হয়তো ফিশ ফ্রাইড আবার পছন্দ হয়নি, তারা ওই জন্য আজকে যাচ্ছে, ওকে সব কংগ্রেসের দপ্তরে যেতে হচ্ছে। তো সিপিএম এর আপনাদের সেটাই বলছি যে সিপিএম যেভাবে মানুষের গণহত্যার একটার পর একটা করে গেছে এবং মানুষের, আমি একদম পয়েন্টেড আনসার চাই ইন্দ্রনীল, না হলে প্রশ্ন পাস করে দেব অন্যের কাছে। না না, গণহত্যা, সিপিএম, করাপশন, কংগ্রেস, মৃত্যু, এসবে আমরা ঢুকছি না। আমাদের আলোচনা একদম নির্দিষ্টভাবে বিজেপির রথযাত্রা। সেখানে অধীর চৌধুরী বিজেপির রথযাত্রা কংগ্রেসের অসুবিধা হতে পারে। বিজেপির রথযাত্রা হলে কংগ্রেস ওই একটা সিটও হয়তো পাবে না 294টা কনস্টিটিউয়েন্সিতে বিজেপির রথযাত্রা গেলে, সেই ভয়ে এইসব বলছে। কংগ্রেস এমনি সিট পাবে না, এবং উনি বলছেন মুখ্যমন্ত্রীর কাছে আতঙ্কিত। সে তো আছে, কংগ্রেস তৃণমূল এরা তো সব জোট, আর বাম তারা সব একটা মিলে জোট হয়ে লড়ছে বিজেপির বিরুদ্ধে, তারা একসাথে হয়ে লড়ছে। কোথাও এগুলো সব শ্যাডো ফাইট। আসলে যেটা হচ্ছে মুশকিল, দেখুন আপনি বক্তৃতাগুলো শুনবেন তৃণমূলের নেতা এবং বিজেপির নেতাদের, প্রত্যেকের টার্গেট হচ্ছে বাম কংগ্রেস। বলবার সময় বলবে বামপন্থীরা অপ্রাসঙ্গিক, এখন তাদের কোনো হচ্ছে যে যৌক্তিকতা নেই, আর টার্গেট হচ্ছে যে বাম এবং কংগ্রেস হচ্ছে যে জোট। আসলে বিজেপি এবং তৃণমূল দুজনেই বুঝতে পেরেছে যে এই শক্তিটা সামনের দিকে এগিয়ে আসছে এবং মানুষের হচ্ছে যে আস্থা অর্জন করছে। এই কারণে বিজেপিও ভয় পাচ্ছে বাম কংগ্রেস জোটকে, তৃণমূলও হচ্ছে যে ভয় পাচ্ছে বাম কংগ্রেস। বাম কংগ্রেসের দপ্তরে পড়ে আছে, বাম এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কংগ্রেস দপ্তরে পড়ে আছে। আজকে লজ্জা লাগা উচিত যে বাম 34 বছর পশ্চিমবঙ্গে সরকার ছিল, তারা একটার পর একটা মানুষকে ভাবে, মানুষকে আজকে বঞ্চিত করেছে। তারপরে সেই কংগ্রেসের আজকে দপ্তরে আপনারা পড়ে থাকতে হচ্ছে। সেই কংগ্রেস আপনাদেরকে কখন একসময় কংগ্রেস আর তৃণমূল একসাথে জোট করে আপনাদেরকে সরিয়ে দিয়েছিল, সেই কংগ্রেসের কাছে আপনারা কি এখন হাত জোড় করছেন? তৃণমূলকে সরাতে হবে, বিজেপির
আপনারা আসলে আপনারা বিজেপি রাষ্ট্র সরকারে সেটা বুঝে গেছেন, সেই জন্য আজকে আপনারা আজকে সার্ভাইভাল ক্রাইসিস হয়ে গেছে। সেই জন্যই তো এই যে তৃণমূল থেকে বিজেপিতে যারা গেছে মানুষ সবাই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে, সেটা দেখে আপনারা আতঙ্কিত, তাই কংগ্রেসের শরণাপন্ন হয়েছে। কংগ্রেস জোটকে আপনারা আতঙ্কিত, তো মানুষ আমাদের কাছে চলে আসছে, তাই জন্য আপনারা আতঙ্কিত হয়ে আজকে কংগ্রেসের দপ্তরে চলে যাচ্ছে। আপনারা আসলে লজ্জা লাগা উচিত যে আপনারা আজকে কংগ্রেস দপ্তরে যেতে হচ্ছে, যে কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার করে ভুলে গেছে এবং ইন্দ্রনীল প্লিজ, আপনারা অপ্রাসঙ্গিক বলুন যাই বলুন, আপনাদের নেতা শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে বিমানবাবুর প্রশংসায় পঞ্চমুখ, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ আহ্বান করছেন আমাদের ভোট দিন। অন্য প্রসঙ্গ। প্রথম কথা, আপনি যেটা কথা বলছেন, উনি কখনোই উনি বলেননি যে আপনি যে যাদের কথা বলছেন বিমান বসুকে, তাকে নিয়ে এসছে, তাকে ভোট দিতে বলেনি কখনো। বলেছে যে বামফ্রন্টে যারা ভোট দিয়েছিল তারা যেন বিজেপিতে দেয়, সেটাতে তো কিছু অপ্রাসঙ্গিক কথা বলেনি। তৃণমূলের লোক আপনার কংগ্রেসের লোকরা বিজেপিকে ভোট দেবে, আজকে সিপিএমের যারা কর্মী ছিল তারাও আজকে বিজেপিকে ভোট দেবে, কারণ মানুষ জানে একটাই বিকল্প, সেটা বিজেপি, এবং সেটা আগামী 2-1 মাসের মধ্যে সরকার করতে চলেছে। যাই হোক আমাদের আজকের প্রসঙ্গই নয় সেটা, ইন্দ্রনীল, আমাদের আজকের প্রসঙ্গই নয় সেটা, আজকের প্রসঙ্গই নয়, কিন্তু আপনি আপনার মিস ইন্টারপ্রিটেশন তো আমি শুনবো না। সমর্থন সেই দেখে ওনারা আতঙ্কিত, আজকে কখনো তৃণমূল আতঙ্কিত, এটা আতঙ্কিত। এসে থেকে অনুরোধ করব আপনি দয়া করে অনুষ্ঠানটা পয়েন্টে কথা বলুন, প্রথম থেকে শেষ অবধি যতটা আলোচনা আছে রিপোর্ট কার্ড বলছেন না, সেখানে বেশি সময় কেটেছে, আপনি অপ্রয়োজনীয় কথা বলছেন। একজন করে বলুন ইন্দ্রনীল, প্লিজ, শুনতে হবে তো আপনাকে। ইন্দ্রনীল একটু পয়েন্টে কথা বলুন প্লিজ, অনুরোধ করছি। উনি দিয়েছেন বলে আপনাকে আলোচনা করে, না আমি দেব না তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করতে। আপনি রাখুন, উনি নিয়ে এসেছেন সেটা আমাদের স্টুডিওতে মেটাল ডিটেক্টরে এটা চেক করেন না। আপনার যদি উত্তর না থাকে আপনি বলুন আমার কাছে উত্তর নেই। ইন্দ্রনীল, আপনার কাছে উত্তর না থাকলে বলুন আমার কাছে উত্তর নেই, কিন্তু ডাইভার্ট করবেন না প্লিজ, ডাইভার্ট করবেন না। আপনাদের প্রশ্ন থাকলে আমাদের উত্তর দেওয়ার অধিকার আছে। আমরা প্রশ্ন করছি তার উত্তর দিন, একদম ডাইভার্ট করবেন না ইন্দ্রনীল, ডাইভার্ট করবেন না ডাইভার্সনের ব্যাপারে পয়েন্টে উত্তর দিন। প্রশ্ন ইয়ে করে যাচ্ছে, এইটা আপনারাই দেখিয়েছেন। এই কার্ডটা আপনি হাতে নিচ্ছেন কেন? আপনারা দিচ্ছেন না, আমরা দিইনি, না রাখুন। আপনারা স্টুডিওতে এইসব কার্ড ঘুরবে কেন? উত্তর এড়িয়ে যাওয়ার এটা একটা কৌশল। রিপোর্ট কার্ড ঘুরবে কেন? নিজেরটাও শুনতে দিন দর্শককে, প্লিজ অন্যকে বলতে দিন ইন্দ্রনীল, অনুরোধ, অন্যকে বলতে দিন, নিজেরটাও শুনতে দিন দর্শকদের। আপনি নন স্টপ বলে গেলে দর্শক আপনার কথা একটা বুঝতে পারবে না। আমি এই মুহূর্তে শুভময়দার কাছে যাবো। শুভময়দা, সত্যি আমরা, আপনি যেমন বলছেন এটা সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে করা, ডেফিনেটলি করা, সংবিধান লঙ্ঘন কোথাও হচ্ছে না, কিন্তু ধর্মের ব্যবহার করে যে রাজনীতি, তাকেই তো আমরা সাম্প্রদায়িক তকমা দিয়ে থাকি, অধীরবাবু যেমন বলছেন। দেখুন, ধর্মের যে রাজনীতি, সেটা দিয়েই তো পৃথিবীর রাজনীতির একটা বড় অংশ এখন চলছে। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে একবার তাকান, এত বড় একটা সভ্যতা, এত প্রাচীন একটা সভ্যতা, সেই সভ্যতা প্রায় ধ্বংসের পথে, সেটা কিন্তু এই ধর্মের রাজনীতি নিয়ে। ভারতবর্ষে আজকে বিজেপি যে একটা এত বড় দল হয়েছে, ভালো বলুন কি খারাপ সেটা তো পরের প্রশ্ন, কিন্তু সেখানে যদি বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা না আসতো, সেখানে যদি আদবানির রথযাত্রা না আসতো, তাহলে কি শুধুমাত্র উন্নয়নের স্লোগান তুলে, শুধুমাত্র জাতীয়তাবাদের স্লোগান তুলে বিজেপি কি আজকে যেভাবে সারা দেশে ক্ষমতায় আছে একটা মূল রাজনৈতিক শক্তি, সেখানে কি আসতে পারতো? পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে একটা মুশকিল আছে এই রথযাত্রায়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথই বলে গেছিলেন, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। তা অমিত শাহ বা নরেন্দ্র মোদী যদি রথে থাকেন, অবশ্যই বিজেপির লোক হিসেবে রথে থাকবেন, কিন্তু সামনের দিনগুলোয় পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারে কিন্তু কতজন বর্তমান বিজেপি, কতজন অতীত তৃণমূল বা অন্যান্য দলের লোকজন সেই রথে থাকবেন, তার উপরও কিন্তু নির্ভর করবে যে সামনের দিনে বিজেপি সেখান থেকে কতটা ভোট নিজেদের দিকে জোটাতে পারছে। কোনো সন্দেহ নেই, তবে রথ এই নামটাতে কি আপত্তি? প্রচার তো সবাই করছে, মানুষের কাছে যাওয়ার কৌশল সবাই নিচ্ছে। আমি একটু আগে মমতা ব্যানার্জির বক্তব্য দেখাচ্ছিলাম, এবার আমি দেখাবো আমাদের দর্শকদের। একটু যদি রাজ্যের বাইরে তাকাই, ওয়াইএসআর রেড্ডি, ওয়াইএসআর 2003 সালে যে পদযাত্রা করেছিলেন তা একটা ল্যান্ডমার্ক। অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটের আগে 1450 কিলোমিটার পদযাত্রা করেছিলেন তিনি। পদযাত্রাই হাতিয়ার ওদের। এবার যদি জগনমোহন রেড্ডির পরিসংখ্যান আমরা দেখি, 2019 সালে
অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের আগে 3000 কিলোমিটার পথ পদযাত্রায় তিনি পেরিয়েছিলেন। বহু গ্রামে গ্রামে বহু মানুষের কাছে তিনি পৌঁছেছেন এবং তার কিন্তু সুফলও পাওয়া গিয়েছে। তেজস্বী যাদব এই সাম্প্রতিক বিহার ভোট 2020 বিহার ভোটে বিধানসভা ভোটের আগে বিহার জুড়ে পদযাত্রা করেছেন তেজস্বী। তিনি ভালো ফল পেয়েছেন সে দাবি তো করা যায়। হ্যাঁ, তিনি জিততে পারেননি, কিন্তু জোর টক্কর দিয়েছেন বিজেপিকে। তাই পদযাত্রাই হাতিয়ার। এবং বামেদের কথা অবশ্যই বলতে হয়। একদম অনুষ্ঠানের শুরুতেই তরুণবাবু বারবার উল্লেখ করছিলেন, হ্যাঁ তারা পদযাত্রা করেছেন। আমরা জাঠার কথা তো উল্লেখ করতেই পারি। বছর ভর যে কর্মসূচি বামেরা পালন করে, মানে কোথাও একটা মানুষের কাছে নিজে হেঁটে বা কোনো মাধ্যমে পৌঁছে যাওয়াই রাজনীতিকদের লক্ষ্য। আমি আবার ঠিক এখান থেকে তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, রথ শব্দটা ব্যবহার করা হয়েছে বলেই কি বিজেপির রথযাত্রায় বা এই জনসংযোগের কৌশলে এত আপত্তি? সবাই তো জনসংযোগ করছে, এটা তো আর একটা কৌশল। বিজেপির এটা একটা আলাদা স্পেশাল টুল। তফাৎ কি এর মধ্যে? দেখুন, খুব সময় উপযোগী প্রশ্ন। আমি অনুরোধ করবো, আমি যতক্ষণ বক্তব্য রাখবো, আমার বক্তা তো পাশে বারবার কাটছেন, আউট অফ টপিক কথা বলছেন। আমি যতক্ষণ টপিক কথা বলছি কাইন্ডলি একটু আমাকে বলতে দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে নামটা কেন রথ? দেখুন, রথ নামে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। আজকে এক একটা রাজনৈতিক দলের একরকম প্রচার অভিযান থাকতেই পারে, কিন্তু আমরা যে কথা বারবার বলি, এই দলটি শুধুমাত্র ধর্ম নিয়ে সুরসুরি দিচ্ছে। আজকে আমাদের প্রচার অভিযান থেকে আমাদের ইতিহাস যদি দেখি বা কোনো আগের নেতাজির কথা যদি দেখি, নেতাজি কিন্তু নিজে বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলানো কখনো উচিত নয়। আজকে রথের ক্ষেত্রে আমরা তো আমাদের কাছে ঈশ্বর, আমাদের কাছে ভগবান, আমরা রথে ভগবানদের চড়তে দেখি। আজকে একজন হিন্দুর সন্তান হিসেবে কি আমার প্রশ্ন উঠবে না এই রথে আমরা সেটা যখন আপনি যে রামের কথা বলছেন, ভগবানের কথা, রামের নাম তো ওরা হরবকত নিচ্ছে, এটা তাতে রথে চড়লে তাতে কি প্রবলেম? আজকে আমরা রথে জগন্নাথ দেবের রথ দেখেছি, এটা কার রথ? অমিত শাহের রথ। তার মানে কোনো মানুষ রথে চড়তে পারবেন না, এটা প্রথম ব্যাপার না। তার যাত্রার বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে, তবু তার রাজনীতির স্ট্যান্স তারা করতে পারেন। কিন্তু দ্বিতীয় পয়েন্ট আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমন একজন নেত্রী যিনি বরাবর পদযাত্রার উপর নজর দিয়েছেন এবং পদযাত্রার মধ্যে দিয়ে সাধারণ রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চা, মহিলা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে প্রচুর মানুষের সঙ্গে তারা কিন্তু তিনি কানেক্টিভিটি করেন। তিনি দেখবেন চলতে চলতে একটা বাচ্চাকে জড়িয়ে ধরছেন, একজন কৃষকদের বাংলাদেশে ভাত খাচ্ছেন। আজকে দিল্লিতে যেখানে কৃষকরা বসে রয়েছেন তার একজনে যাওয়ার কথা মনে হলো না। আজকে যার বাড়িতে ভাত খাচ্ছেন তিনি বলছেন আমার সঙ্গে অমিত শাহ একটা কথা বলেননি, আমার জনসংযোগ। আজকে আমার কথা, আজকে বিজেপি দল কিন্তু পদযাত্রা করা মানে মানুষের সঙ্গে রেগুলার কানেক্টিভিটির মধ্যে থাকে। এদের কিন্তু সেই সৎসাহস নেই। আজকে দেখুন তারা জিপে করে যাত্রা করছেন, মানুষ তাদের কাছে দেখতে পাচ্ছে না, দূরে যেতে পারছে না, তাদের ছুতে পারছে না। আমাদের নেত্রী, আমাদের মামাটি মানুষ সেখানেও আপনি তুলনায় আসলে নিজে বুঝতে পারবেন। যদিও আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডাকে সমালোচনা করা উচিত নয়, তবু আমি বলছি আমাদের নেত্রী পায়ে হেঁটে মানুষের কাছে থাকেন, মানুষের কাছাকাছি থাকেন। আর ওনাদের লক্ষ্য কখনো জিপে চড়া, কখনো রথে চড়া। আগামী নির্বাচনে মানুষ কিন্তু তাকেই বেছে নেবে যে মানুষের কাছে সর্বদা থাকেন। আর ওনাদের ক্ষেত্রে এখনো কোনো মুখ নেই, তাই কোন মুখকে সামনে রেখে তারা এগোবেন। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো গুলোর সঙ্গে তুলনা করেছেন? আমার মনে, আমি অনুরোধ করছি একটু ব্যাকে চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় কি পদযাত্রা এই 23শে জানুয়ারি বা বিগত দিনগুলোই করেছেন? কাইন্ডলি আপনি একটু যদি জেপি নাড্ডার রোড শোতে আপনার মনে হয়েছে লোক কম গাড়িতে আছে বলে, নিচে নামেননি বলে? আপনি যদি তুলনা করেন আমার থেকে ভালো আপনি পাবেন, তবু দেখুন লোক দিয়ে তো সব বিচার হয় না। আমি একটা বিষয়ের উপর জোর দিচ্ছি, পদযাত্রা মানে কিন্তু মানুষের সঙ্গে মিশে থাকা। আর জীবযাত্রা বা রথযাত্রা মানে কিন্তু মানুষের সঙ্গে একটু বিচ্ছিন্নবাদ হয়ে গিয়ে সেখানে গাড়ি দিয়ে হাত নাড়া। আডবাণী রথযাত্রার পরে কিন্তু আসন বহু গুণ বেড়ে গিয়েছিল, এটা মাথায় রাখতে হবে। আজকে আডবাণীর বিজেপি আর এই নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি আপনি একরকম ভাবেন? আমি আপনাদেরই নেতা, নিজেরা একরকম ভাবেন? ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো, শুনুন। ভোট ডিভিশনে না করে বিজেপির ডেভেলপমেন্ট দিয়ে কোনো এজেন্ডা নেই, যে ভারতবর্ষের জন্য মোদী সরকার এইটা করেছে সেইটা করে, ডেভেলপমেন্টের এজেন্ডা নেই। ধর্ম অন্ধতার মানে 200 বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে। এই রথযাত্রা, রাম মন্দির সবই তার। রাম মন্দিরে আমাদের কোনো আপত্তি নেই বা এতে নেই, কিন্তু রাজনীতিতে রথযাত্রা, রাজনীতিতে রামের নাম, এটা নিশ্চিতভাবে বিভাজনের রাজনীতি করে।
ইন্দ্রনীল, একটা কথা বলবো যে আমি যখন কথা বলবো, আমি তো তৃণমূল মুখপাত্র যখন বকছিল তখন আমি কিছু একবারও ইন্টারাপ্ট করি না, কিন্তু আমি কথা বলতে শুরু বলছিলেন। এটা সম্মান দেব, বকছিল কথা ঠিক নয়, বাংলার সংস্কৃতির নয়। ওনারা আরেকবার আমি বলে দিচ্ছি আমরা এই প্রসঙ্গে ঝগড়া এগোবো না। তো এবার আপনি প্রশ্নটা এবার শুরু করতে পারেন। আপনি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলেন, আরেকবার শুনতে চান? না, ওনারা যে এরকম কথা বলবে, ওনাদের রামের প্রতি অ্যালার্জি, যেগুলো বিভিন্ন আজকে ধরুন ভারতবর্ষের যে আজকে সংস্কৃতি, ভারতবর্ষের গৌরব, বারবার সেইগুলো নিয়ে সেই সব যে আজকে মর্যাদা পুরুষোত্তম রাম, তার নাম শুনলে তাদের একটা অ্যালার্জি হয়। তো ভারতের বিভিন্ন গৌরব যেগুলো আছে, গৌরবের চিহ্ন এবং ভারতের বিভিন্ন যে স্মৃতি সংস্কৃতি, এইগুলোর কথা বললে তাদের কিন্তু অ্যালার্জি হবে, এবং এটাতে মানুষ কিন্তু সবই দেখতে পাচ্ছে এবং মানুষ দেখতে পাচ্ছে। ইন্দ্রনীল, এটা রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে বলে তাদের মনে হচ্ছে এটা কোথাও বিভেদের, বিভাজনের রাজনীতি। শুনুন, আপনারা বারবার করে এর মধ্যে বিভাজন কোথা থেকে আসছে? আজকে রথের মধ্যে কি লেখা আপনারা আছে? নয়, না না, ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন। আপনি ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাচ্ছেন, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার একটা বক্তব্য থাকতেই পারে, কিন্তু উনি যে বারবার বিভাজনের কথা বলছেন, এর মধ্যে বিভাজন আপনি কোথায় দেখলেন? আজকে প্রধানমন্ত্রী যখন জনধন যোজনার অ্যাকাউন্ট করেন, তখন আপনি সেটা কি দেখে করে যে কজন মুসলিম করলো, কজন হিন্দু করলো? আজকে প্রধানমন্ত্রী যখন প্রতি বছর 10,000 আজকে ন্যাশনাল হাইওয়ে 10,000 কিলোমিটার করে পার ডে হয়, তখন সেগুলো কি দেখা হয় যে কোন জায়গাটা মুসলিম অধ্যুষিত গ্রাম যাচ্ছে আর কোন জায়গাগুলো হিন্দু অধ্যুষিত হয়? তো এর মধ্যে বিভাজনের রাজনীতি কোথায়? আজকে আমাদের সরকার, আমাদের রথ ভারতবর্ষের সংস্কৃতির একটা ঐতিহ্য এবং সেই রথের একটা সিম্বলিজম আছে। আমাদের সবকিছুর মধ্যে শুধু ঐতিহ্য নিয়ে আপনাকে শুভমাদা যদি আলোকপাত করেন, রথ আসলে ঐতিহ্যের একটা ধারাবাহিকতা, তার একটা সিম্বল। এর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়াটা আসলে বোকামি বলছেন বিজেপি নেতা। এই বিষয়টা তো পুরোপুরি রাজনীতির জন্য, এই প্রচারটা তো রাজনীতির হবেই। এবার ধরুন একটা গাড়ি করে যদি নির্বাচনে যায়, গাড়ি কি আর কোনো কিছুর সিম্বল? সেরকম নয়, গাড়ি যখন নির্বাচনী প্রচারে যায় তার সিম্বল। আমি একটা ছোট্ট পর্যবেক্ষণ এখানে বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন বাম আমলে মিছিলগুলো যেভাবে হতো, সেটা হচ্ছে একটা সারিবদ্ধভাবে মানুষ লম্বা লাইনে চলছেন। তারপর সেখান থেকে একটা বদল এলো, যেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদযাত্রা, যেখানে মমতা ব্যানার্জি হাঁটছেন, তার পাশে ভিড় করে পেছনে প্রচুর মানুষ হাঁটছেন। এখন যে বিজেপির যেটা এসছে সেটা হচ্ছে রোড শো, সেখানে দেখবেন একটা গাড়ির ওপরে নেতা নেত্রী এবং তার পেছনে প্রচুর মানুষ হাঁটছেন। এবার বিজেপির যে ধরনের প্রচারের স্টাইল, যে রোড শোর স্টাইল, সেখানে কিন্তু সেই গাড়ির জায়গায় একটা রথ থাকলে আমার মনে হয় তাদের সেই স্টাইলের সঙ্গে অনেকটা মিলে যাবে। অর্থাৎ রাজনীতির বিবর্তনে আমাদের হাঁটার যে ধরন, নেতা নেত্রীদের পেছনে এগোনোর যে ধরন, সেই ধরনে একটা নতুন ভাবনা আসছে। বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢুকছে, তারা তাদের মতো করে রাজনীতিটাকে নিয়ে যেতে চাইছে। না, এই যে রাজনীতির ধরুন জনসংযোগের কৌশল হিসেবে একটা রোড শো যা বিজেপি নেতারা আকচার করছেন, তার সঙ্গে একটা রথযাত্রার তফাৎ কি হবে? দেখুন, এইটার রথযাত্রার মধ্যে অবশ্যই সাধারণ রোড শো এর একটা গাড়ি আর রথ, এই রথের মধ্যে অবশ্যই সংখ্যাগুরুর যে ধর্ম বিশ্বাস, তাকে ছোঁয়ার সুযোগ অবশ্যই। তার মানে অবশ্যই রথ ব্যবহার করার উদ্দেশ্য ধর্মীয় আবেগকে ছোঁয়া। আমার মনে হয় ধর্মীয় আবেগকে ছোঁয়ার একটা চেষ্টা তো বিজেপির না থাকার কোনো কারণ নেই। দেখুন, এটা বুঝতে হবে, তারা কিন্তু ভোটের রাজনীতিতে জিততে এসছেন, সেখানে রিটার্নটা কিন্তু ভোট। সেইখানে তারা যদি মানুষের ধর্মকে ছুঁয়ে বেশি ভোট পাওয়ার চেষ্টা করেন, তার জন্য তো তাদের দায়ী করা যাবে না, তার বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূলকে, বাম কংগ্রেসকে, তাদের মতো করে বলতে হবে। কিন্তু তাদের যে ভাবনাটা, তাতে যতক্ষণ না হিংসা আসছে, ততক্ষণ কিন্তু আপনি সেটাকে আইন করে বা নিয়ম করে বাধা দিতে পারেন না। ঠিক ঠিক, হ্যাঁ, প্রত্যেকে আঙুল তুলে রয়েছেন। সবাইকে বলবো একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন। বিজেপির রথযাত্রা নিয়ে বাকি সমস্ত রাজনৈতিক দলের আপত্তি রয়েছে। উত্তর দিয়েছেন মুকুল রায়, শুনুন। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বিজেপিকে যেন রথযাত্রার অনুমতি না দেওয়া হয়, ওনারা সাম্প্রদায়িক দল। সর্বভারতীয় রাজনীতি আপনারা জানেন যে বিজেপির কে বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস, সিপিএম এবং আরো অনেক দল একসাথে আছে। এটা তারই একটা অঙ্গ। যে কথাটা কংগ্রেসের মুখ দিয়ে বললে ভালো হয় বা আলাদাভাবে বললে ভালো হয়, তারা ওনাদের তৃণমূলের কাজটা সহজ করে দেওয়ার জন্যে ওনারাই এক বাড়িয়ে বলছে। দাঙ্গা লাগানোর চেষ্টা ভারতীয় জনতা পার্টি করেনি, দাঙ্গা লাগানোর চেষ্টা করেনি বলেই আজ ভারতবর্ষটা ভারতবর্ষ বলে অখণ্ড রয়েছে। আসলে তৃণমূলের কাজ সহজ করে দিতে চাইছেন আপনারা? না, আসলে বিজেপি ধর্মীয় উন্মাদনা তৈরি না করলে ভোটে জিততে পারে না, এটা বারে বারে হচ্ছে যে আমরা দেখেছি।
সেই কারণেই এটা হচ্ছে বিজেপি যে এই যে এত মিছিল করছে, পদযাত্রা করছে, সব কিছু করছে, কোনো তো অসুবিধে নেই, করছে। কিন্তু হঠাৎ রথ কেন? রথ এই কারণেই, কারণ একটা ধর্মীয় উন্মাদনা যাতে হচ্ছে যে তৈরি করা যায়, কারণ ধর্মীয় উন্মাদনা তৈরি না করতে পারলে বিজেপির ভোট ব্যাংক হচ্ছে যে বাড়বে না। উল্টো দিকে দেখুন, আমরা বামপন্থীরা আমরা কি করি? আচ্ছা, ঐতিহাসিক যে লং মার্চ, বিজেপি একটা রথযাত্রার মধ্যে রথে কি থাকে? একদম কার্যত সেলুন কার যেমন হয় সেই রকম হচ্ছে যে রথ, অতীতেও আমরা হচ্ছে যে দেখেছি। আর বামপন্থীদের পদযাত্রা, নাসিক থেকে মুম্বাই লং মার্চ, কার্যত পায়ে রক্ত বেরোচ্ছে। দিল্লিতে কৃষকরা যে লং মার্চ করছে, কার্যত রক্ত বেরোচ্ছে, পায়ে রক্ত বেরোচ্ছে, পদযাত্রা না, করছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে তরুণদা, ঠিক আপনি যেটা বলছেন না, তার মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো ধর্মের উপর ধর্মের সিঁড়ি ব্যবহার করে অনেক সহজ। হ্যাঁ, আপনারা পৌঁছাতে পারছেন না, তার মানে মানুষের থেকে সেই রেসপন্স কি পাচ্ছেন না? আমরা সহজ পথটা বিজেপি অবলম্বন করছে, আপনারা কাউন্টার করবেন কিভাবে? এটা তো অন্যায়। মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন করে, মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন করে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা অন্যায়। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষের সংবিধান। আপনি কিসের ভিত্তিতে বলছেন অনৈতিক? অনৈতিক, অনৈতিক। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আপনি সংবিধানের গণ্ডির মধ্যে বলছিলেন কোন রাষ্ট্রনেতা অনৈতিক কাজ করছে, ব্যবহার করা উচিত না। একটা মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে নাসিক থেকে মুম্বাই লং মার্চ একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তো 2021 নির্বাচন নিয়ে আপনাদের এই অনুষ্ঠানটা, সেখানে প্রশ্ন হচ্ছে নাসিক থেকে মুম্বাইয়ের লং মার্চ পশ্চিমবঙ্গের 2021 নির্বাচনে ভোটের রিটার্ন খুব একটা দেবে না, এটা একদম পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির যে রাজনৈতিক কৌশল, তাতে কিন্তু বিজেপি সেই পদক্ষেপগুলো নিচ্ছে এখন, যাতে বিরোধীরা একযোগে রিয়াক্ট করেন। অর্থাৎ সামনের নির্বাচনের আগে বিজেপি যদি প্রমাণ করতে পারে যে তারা একদিকে বাকি সকলে অন্যদিকে, তাহলে এই সংসদীয় গণতন্ত্রে ভোট রাজনীতির খুব স্বাভাবিক নিয়মে তাদের সুবিধা বেশি হবে। এবার এই জায়গায় বিরোধী পক্ষ কিভাবে রিয়াক্ট করবেন তার উপরেই কিন্তু বিজেপির সাফল্য নির্ভর করছে। যে জায়গাটায় বিরোধীদেরও কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে যে তারা সবাই একযোগে যদি বিজেপি বিরোধিতা করেন, সেটা কিন্তু বিজেপির পক্ষেই সুবিধা করে দেবে, এবং বিজেপি সেই কারণেই এই ধরনের পদক্ষেপগুলোই নিচ্ছে। আমি বলতে দেব ইন্দ্রনীল, আমি আসবো আমি শুভময় বাবুর কথার উত্তরে বলি যে আমরা বামপন্থীরা এবং কংগ্রেস আমরা কিন্তু একদম পরিষ্কার করেই বলেছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমাদের লড়াই। দুটো শক্তিকে আমরা মুকুল রায় যে কথা বলছেন, এবং সেই কথাটা হচ্ছে যে সমস্ত বিরোধীরা এক কাট্টা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, যা মুকুল রায় বললেন, শুভময় দাও সেটা বলছেন, এটা রাজনৈতিক অবস্থান বিজেপির, যে ডিভিডেন্ড ওরা পাবে যদি এই চেহারাটা দেখে। আমি তৃণাঙ্কুরের রিয়াকশন নেব, কতটা সচেতন মানুষের কাছে বোঝাতে হবে। তো আপনারা বলছেন অনৈতিক, কিন্তু আপনি বলছেন বারবার ওরা ভোটে আসছে, তার কারণ হচ্ছে এই ধর্মের উন্মাদনা। তাহলে মানুষকে বোঝাতে কোথাও একটা ব্যর্থ হচ্ছে বাকি দলগুলো। তৃণমূল তো ধর্মকে ব্যবহার করে, আমি একটা কথা, তৃণমূল ধর্মকে ব্যবহার করছে। আমরা দুটোরই বিরোধিতা করি, একটু 2 মিনিট প্লিজ। দুটোরই বিরোধিতা, বিজেপিরও বিরোধিতা করেছি, তৃণমূলেরও বিরোধিতা। যারা ধর্মকে ব্যবহার করে এই কাজ করছে আমরা তাদেরও হচ্ছে যে বিরোধিতা করি। 2 মিনিট এই কারণেই বিরোধিতা। দেখুন যে ধর্মকে ব্যবহার করবে তাকে বিজেপি তৃণমূল একই কাজ করছে। দেখুন, আপনি যদি একটু ইতিহাসে যান দেখবেন বিজেপি কিন্তু বরাবর নির্বাচনের আগে একটা দাঙ্গার উপর ভরসা করে। যদি একটা দাঙ্গা হয় বিজেপি মনে করে বিজেপির ভোট ব্যাংক বাড়ছে। আজকে কেন এটা অন্যায়? ধর্মের সুশ্রুতি দিয়ে ভোটে লড়া কেন অন্যায়? দেখুন, আমাদের এই ভারতবর্ষের সংবিধান যে কথা বলেছে, আমাদের ভারতবর্ষ বৃহত্তর গণতন্ত্র, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, আমি এই সংবিধানের জায়গাটা আবার শুভময়দাকে কোট করছি, উনি আগেই স্পষ্ট করেছেন সংবিধানের গণ্ডির বাইরে নয়, কিন্তু এটা সংবিধানের গণ্ডির। শুনুন, নগর কীর্তন এদেশের মানুষ দেখে অভ্যস্ত, বাংলার মানুষ হরিবল হরিবল নাম করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এটা বাংলার মানুষ দেখে অভ্যস্ত। তারই একটা খুব মডিফাইড রূপ যদি রথে চড়ে কেউ যায়, আপনি কখনোই বলতে পারবেন না যে সংবিধান বিরোধী কোনো কাজ করে। রাষ্ট্র নেতারা গেলে সেটা সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা দিয়েছে তাতে এটা বিরোধী। রাষ্ট্র নেতারা এটা করতে পারে না। কারণটা কি? রাষ্ট্র নেতারা এটা করতে পারে না। আপনাদের মোকাবিলাটা তো রাজনৈতিকভাবে করতে হবে। সেই রাজনৈতিক মোকাবিলা কি করবে? রাজনৈতিক কনফারেন্সে বলেছেন যে গরু দুধ দেয়, তো এরকম যখন এই যে রাজনৈতিক, হ্যাঁ আমি শুনেছি দিলীপ ঘোষ বলেছিলেন মধ্যে ওনারা ধর্মকে নিয়ে আসছে, ওনারা ইলেকশনের মধ্যে, আমি শুনেছি ইলেকশনের মধ্যে বলেছিলেন গরু দুধ থেকে না না তৃণমূল ইন্দ্রনীল যা বলছেন আপনাদের প্রথম সারির নেতা বলছেন
যে গরু দুধ দেয় তাকে তো দিতেই হবে, সেটা একটা নির্দিষ্ট কমিউনিটিকে উল্লেখ করে। আমি আমার জায়গা থেকে কথাটা শেষ করি, কথাটা একটু বলতে দিন, আমার কথাটা একটু শেষ করতে দিন, আপনার সময় আমি ডিস্টার্ব করি একটু ধরুন। আজকে এই ভারতবর্ষের ক্ষেত্রে যে সংবিধানের কথা বলছিলাম, সেই সংবিধান কিন্তু বরাবর বলছেন যে সব জাতি, সব ধর্ম, সব বর্ণের সহাবস্থান। আজকে বিজেপি যেখান থেকে রাজনীতি করছে তারা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় এমফাসাইজ করার চেষ্টা করছে এবং এমন বোঝানোর চেষ্টা করছে সেই হিন্দু ধর্মের ধারক এবং বাহক। এবং আজকে বাংলায় তারা বাঙালি নেতৃত্ব সঙ্গে তো এটাও বলছেন নেতারা 30% সরকার চলছে, সেখানে বাকি 30% সরকার চলছে, এটাও তো বলছেন বাংলার বাইরে থেকে কিছু নেতাদের বাংলায় নিয়ে আসতে চাইছে, সত্যি কি তাই? এবং বাংলার বাইরে থেকে নেতাদের নিয়ে তারা বাংলা দখল করতে যেতে, কিন্তু বাংলা জয় করতে চাইছে না। আজকে তাদের বাংলার কোনো নেই। আজকে এত সহজভাবে কথা বলছেন, একটু আমি বলি, দুর্গাপূজার আমি সময় তোমার কথা বলে কাটিনি, এবার তুমি একটু কথাটা বলতে দাও। ঈদের সময় বলে যাবে ডিসেম্বর, কিন্তু তোমরাই বলো, আমরা চুপ করে বসে থাকি, করেন আমরা চুপ করে বসে থাকি। তোমার যুক্তিটা স্পষ্ট ইন্দ্রনীল। আজকে তৃণমূলের বন্ধু যে কথাটা বলছেন, যে সহাবস্থানের কথা বলছেন, তো সেখানে আপনারা দেখেছেন যে আজকে একটা দুর্গাপুজোর বিসর্জনের জন্য সাধারণ মানুষকে কোর্টে যেতে হচ্ছে, হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কেন? এই সহাবস্থান তারা পছন্দ করে না আমাদের এই সরকার। তারা মহরমের মিছিল আর বিসর্জন একসাথে নিতে পারছেন না। তারা এমনই সহাবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গার সৃষ্টি করেন না। আপনাদের কথা বলি, আজকে আপনারা তারপরে কি বলছেন? তার মানে এখানকার মানুষ দাঙ্গা করে, পশ্চিমবঙ্গের মানুষ কি দাঙ্গা করে? আপনি এটা বলতে চাইছেন? আপনারা পশ্চিমবঙ্গের দাঙ্গা সৃষ্টি করেছে, আর একসাথে আপনারা দাঙ্গা সৃষ্টি করেছে। আজকে বিজেপি দাঙ্গার আজকে বাংলায় তারা দাঙ্গা করতে চাইছে। আজকে রথযাত্রা আপনাদের আসল রূপ, নির্বাচনের আগে বাংলায় দাঙ্গা সৃষ্টি করা, বাংলার দাঙ্গা সৃষ্টি করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পদযাত্রা যখন বাস্তব রূপ পাবে তখন কি তার রাজনৈতিক চেহারা হবে, কি উত্তেজনা হবে, ভোটের বাক্সে তার ফল বেরোবে কিনা আমাদের জন্য সময়ের অপেক্ষা করতেই হবে। এখন এ পর্যন্তই, এ তর্ক এখানে থামানো, আমি থামানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।